সবাইকে শুভেচ্ছা। আহ, তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে আভ্যন্তরীণ বা আচ্ছাদিত স্থানের বায়ু দূষণ মোকাবেলার এই সেশনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে সারাদিন ব্যাপী কনফারেন্স অন হেলথ প্রমোশন 2026 পালন করছি এবং আজকের যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে আমরা সেশনে আছি, যে অ্যাড্রেসিং ইনডোর এয়ার পলিউশন থ্রু টোবাকো কন্ট্রোল। একটা বিষয় শুরুতেই আমি একটু বলতে চাই যে তামাক নিয়ন্ত্রণের যে বিষয়টি বা তামাকের বিষয়টি যখনই আমরা মনে করি তখনই আমরা চিন্তা করি যে একজন ধূমপায়ীর কথা। কিন্তু ধূমপায়ীর যে ক্ষতি হয় তার থেকে যে অধূমপায়ী যারা আছে, পরোক্ষ ধূমপানের কারণে তারা যে গৃহাভ্যন্তরে যে কি ক্ষতির মোকাবেলা করছে বা কি কি ক্ষতির বশবর্তী হচ্ছে, সেটা কিন্তু আমরা অনেকেই চিন্তা করতে পারি না। ধূমপান না করেও আমরা এই একটি গবেষণা থেকে দেখতে পাই যে প্রতিনিয়ত 4,20,00,000 মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে, যার মধ্যে 2,58,00,000 মানুষ শুধুমাত্র রেস্তোরাঁ সমূহে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরেকটি তথ্য বলছে পরোক্ষ ধূমপানের ফলে প্রায় 7,000 প্রকারের রাসায়নিক পদার্থ মানবদেহে প্রবেশ করে, যা শিশু, গর্ভবতী নারী এবং বয়স্ক ব্যক্তিদের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং তা সকলের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। এই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেই আমাদের এই সেশনের বিষয় আসলে অ্যাড্রেসিং ইনডোর এয়ার পলিউশন থ্রু টোবাকো কন্ট্রোল, অর্থাৎ তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে আভ্যন্তরীণ বা আচ্ছাদিত স্থানের যে বায়ু দূষণ মোকাবেলা, সেই বিষয়টি রাখা হয়েছে। আমাদের সাথে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন আহমেদ কামরুজ্জামান মজুমদার, ডিন ফ্যাকাল্টি অফ সায়েন্স, প্রফেসর অ্যান্ড চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ; শাগুপ্তা সুলতানা, প্রজেক্ট ডিরেক্টর, টোবাকো কন্ট্রোল এইড ফাউন্ডেশন; আমিনুল ইসলাম বকুল, টিম লিড, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অফ সোসাইটি ডাস; হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন, প্রফেসর অ্যান্ড হেড অফ ক্যান্সার এপিডেমিওলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, NICRH। আমাদের মধ্যে আজকে প্রেজেন্টেশন উপস্থাপন করবেন আজিম খান, নেটওয়ার্ক অফিসার, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট। এবং সেশন চেয়ার হিসাবে আমাদের আসন অলঙ্কৃত করবেন শ্রদ্ধেয় হোসেন আলী খন্দকার স্যার, এনফোর্সমেন্ট অ্যান্ড মনিটরিং কনসালটেন্ট, IMBRTF থার্ড ফ্রেজ, ইন মিনিস্ট্রি অফ রেলওয়ে। স্যারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি সেশন চেয়ার হিসাবে দায়িত্ব গ্রহণ করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। এবং স্যার যদি অনুমতি দেন, আমি আজকের প্রেজেন্টেশন যেটি রয়েছে সেটি উপস্থাপন করার জন্য আমাদের মাঝে আছেন আজিম খান, নেটওয়ার্ক অফিসার। ওনাকে ওনার প্রেজেন্টেশনটি উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। শুরু করতে পারি প্রেজেন্টেশনটি। ধন্যবাদ স্যার। কৃষ্ণা আপু, আপনার কথা শোনা যাচ্ছে না। আমাদের এই সেশনটা কিন্তু সরাসরি সম্প্রচার হচ্ছে ডাব্লিউবিবির পেজে। যারা যারা আমাদের সাথে লাইভে আছেন, যুক্ত হয়েছেন, তাদেরকে তাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি হেডফোনে কিছু শুনতে পাই না। হ্যালো, হ্যাঁ, আমার আজিম ভাই, আজিম ভাই আপনাকে শুনতে পাচ্ছি। আজিম ভাই। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। কৃষ্ণ, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে মেবি।
আজিম ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আজিম ভাই, আচ্ছা, থ্যাংক ইউ। সবাইকে শুভেচ্ছা। আমি শুরু করছি। আমাদের আজকের যে হেলথ প্রমোশন অনলাইন কনফারেন্স 2026 চলছে, আজকের সেশনের সম্মানিত মডারেটর, সভাপতি এবং অতিথিবৃন্দ এবং আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে যারা যুক্ত রয়েছেন সবাইকেই আমাদের এই সেশনে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে অ্যাড্রেসিং ইনডোর এয়ার পলিউশন থ্রু টোবাকো কন্ট্রোল। মানে হচ্ছে টোবাকো কন্ট্রোলের মাধ্যমে আমরা কিভাবে এই ইনডোর যে স্মোকিংটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি সেই জিনিসটা আসলে আমার প্রেজেন্ট করার বিষয় রয়েছে। তো আমরা যখন ইনডোর পলিউশন বা ইনডোর পলিউশনের কথা চিন্তা করি তখন আমাদের মাথায় একটা জিনিসই চলে আসে, সেটা হচ্ছে যে কোন একটা আবদ্ধ ঘরে রান্না করার মাধ্যমে বা কোনো কিছু জ্বালানি পোড়ানোর মাধ্যমে যে ধোঁয়াটা তৈরি হয়, সেই ধোঁয়ায় আসলে ইনডোর পলিউশনটা হচ্ছে। কিন্তু আলটিমেটলি আমাদের এটার বাইরেও আমাদের আরো একটা কিছু চিন্তা রয়েছে, যেটা হচ্ছে যে আমরা চিন্তা করতে পারি যে আসলে যে এই জ্বালানি বা রান্নাঘরের ব্যবহারের বাইরেও আমরা আরেকটা জায়গায় আমাদের এয়ার পলিউশনটা হয়, সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট গুলোতে যে স্মোকিং জোন রয়েছে, সেই স্মোকিং জোন গুলোতে কিন্তু আহ, বিশাল বড় ধরনের একটা এয়ার পলিউশন রয়েছে। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটা দেখতে পারবেন যে এখানে ধরুন একটা রেস্তোরাঁ, পাশে ইউনিভার্সিটির কিছু ছেলেরা খেতে গেছে। প্রথম দিকে মনে হচ্ছে যে আসলে এই আবদ্ধ যে ঘরটি রয়েছে তারা স্মোক করতেছে একটা ঘরের মধ্যেই, আর একটা ঘরে তারা এখানে সেফলি খাওয়া দাওয়া করছে। বাট আলটিমেটলি বিষয়টি কিন্তু এরকম না। কিছুক্ষণ ওই যে আবদ্ধ ঘর বা স্মোকিং জোনটার মধ্যে স্মোক করার পরে এই ধুয়োটা পুরোটা স্প্রেডেড হয়ে পুরো রেস্টুরেন্টে কিন্তু আলটিমেটলি ধোঁয়ায় পুরো আচ্ছন্ন হয়ে যাচ্ছে। এবং এই টোটাল যে ধোঁয়াটা ওইখানে তৈরি হচ্ছে, টোটাল ধোঁয়াটা ওইখানে রেস্টুরেন্টে অবস্থানরত যতজন মানুষ রয়েছেন, শিশু, নারী এবং ওখানে যারা ওয়েটার রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন বা ম্যানেজার রয়েছেন, সবাই কিন্তু এই ধোঁয়াটা ইনহেল করতেছে। তো আমাদের এয়ার পলিউশনটা এই রেস্টুরেন্টে কিন্তু মানে কঠিন ভাবে হচ্ছে এয়ার পলিউশন এই রেস্টুরেন্টের মাধ্যমে, যেখানে ধূমপান করার মাধ্যমে আসলে এয়ার পলিউশনটা হয় এবং মানুষের ভিতরে কিছু হার্মফুল জিনিস আহ, যুক্ত হচ্ছে বা মানুষের মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এর বাইরে আমরা আরেকটা জিনিস যেটা জানি যে আমাদের যে তামাক নিয়ন্ত্রণ একটা ল রয়েছে বা বাংলাদেশে তামাক কিন্তু একটা আইন আছে। তো এই আইনটার কিছু লুফল রয়েছে যেটার মাধ্যমে আসলে এই রেস্টুরেন্ট গুলোতে যে নো স্মোকিং জোন তৈরি হয় বা জোন তৈরি করতে পারে, আসলে এই আইনের কিছুটা গ্যাপ থাকার কারণে মূলত এই নো স্মোকিং জোন গুলো রেস্টুরেন্ট গুলোতে হয়ে থাকে বা করতে পারে। সেটা কোম্পানি কর্তৃক অনেক সময় হয়ে থাকে, আবার যে রেস্টুরেন্ট মালিক থাকে তারাও অনেক সময় এই জিনিসটা করে থাকে। তো আমাদের এই যে লুফলটা আসলে বা যে পলিসিতে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা আসলে আমাদেরকে একটু ফোকাস করে তৈরি করতে হবে, মানে ফোকাস করতে হবে এবং এটাকে একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে বা স্ট্রেংথেনিং করতে হবে, যার মাধ্যমে আসলে কোম্পানিগুলো বা যারা রেস্টুরেন্ট মালিক রয়েছেন তারা যেন আসলে এই সুযোগটা তৈরি করতে বা সুযোগটা নিতে না পারে। আমরা জানি যে একটা আইন তৈরি হয় জনস্বাস্থ্য সুরক্ষায়, কিন্তু আসলে যদি এই জনস্বাস্থ্য সুরক্ষার আইনের পাশাপাশি একটা জায়গায় মানুষ খাওয়া দাওয়া করতে যাবে বা সে তার একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাবে, সেখানে গিয়ে সে আসলে ইনহেল করে আসতেছে একটা ধোঁয়া, যেটা অন্য একজন মানে ইনহেল মানে তৈরি করছে এবং সে সেটা অনিচ্ছাকৃত ভাবে সে নিজে সেটা ইনহেল করছে। আমরা জানি যে প্যাসিভ স্মোকিং বা ডিরেক্ট স্মোকিং এবং ইনডিরেক্ট স্মোকিং দুটোই কিন্তু সমান ক্ষতিকর। তো ওইখানে কিন্তু মানুষ রেস্তোরাঁয় গিয়ে আসলে সে খাওয়ার পরিবর্তে একটা খারাপ জিনিস বা একটা বাজে অভিজ্ঞতা নিয়ে আসছে এবং তার শরীরের ক্ষতি করে আসছে। তো এইখানে একটা মিথ তৈরি হয়, যেটা হচ্ছে যে আমরা জানি এই রেস্তোরাঁ গুলোতে যে একটা মিথ তৈরি করে স্মোকিং জোন থাকবে না বা থাকে না, তাদের ব্যবসাটা আসলে তারা সফল হতে পারে না, এরকম একটা মিথ স্মোকিং জোন তামাক কোম্পানিগুলো তৈরি করে। কিন্তু আমরা আসলে এই মিথ থেকে এবং এই কার্যক্রমের প্রতি আমরা চিন্তা করেছি যে আমরা আসলে একটু সরেজমিনে অবজার্ভ করে দেখতে চাই বা পর্যবেক্ষণ করে দেখতে চাই আসলে কি তামাক কোম্পানি যে মিথটা বা তামাক কোম্পানি যে প্রোপাগান্ডাটা ছড়ায় সেই জিনিসটা আসলে সত্যি কিনা। তো তারপরে আমরা আসলে ঢাকা শহরের কয়েকটা জায়গায় বা কয়েকটা এলাকাতে আমরা একটু সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখেছি যে আসলে ঢাকা শহরের নামি দামি যতগুলো রেস্টুরেন্ট রয়েছে বা ভালো চলে বা পপুলার এরকম যে রেস্টুরেন্ট গুলো রয়েছে, তার মধ্যে যেমন আমরা কাচ্চি ট্যাংকে চিন্তা করতে পারি, স্টার কাবাবকে চিন্তা করতে পারি, এরপরে হচ্ছে সুলতান চিন্তা করতে পারি, কাচ্চি ভাই আছে, ভালো ভালো পপুলার
রয়েছে তার যে ব্যবসায় সফল বিষয়টা এরকম না, এটা আসলে তামাক কোম্পানির একটা প্রোপাগান্ডা, এবং তারা আসলে টোবাকোটাকে এখানে প্রমোট করার জন্য মূলত এই কাজগুলো আহ, দেশব্যাপী করে থাকে। আহ, ঢাকা শহরে এটা আমাদের বেশি পরিলক্ষিত রয়েছে, এবং এখানে আসলে অবকাশ যাপনের ওইরকম জায়গা না থাকায় এই রেস্টুরেন্ট গুলোতে আসলে এই স্টুডেন্টরা গিয়ে সন্ধ্যার পরে বা তাদের যে অবসর টাইম থাকে সেই সময়গুলো কাটায়, এবং এখানেই তারা মূলত এই জিনিসগুলো একটু নর্মালাইজ করার চেষ্টা করে। তো তামাক কোম্পানি যেই মিস ইনফরমেশন গুলো দেয়, এইটাই আসলে আমাদের এই রেস্টুরেন্ট গুলোতে স্মোকিং জোন তৈরি করার ক্ষেত্রে একটা বড় ধরনের আহ নির্ণায়ক হিসেবে কাজ করে। তো এখানে তামাক কোম্পানি যে কাজগুলো মানে এই রেস্টুরেন্ট গুলোতে যখন ইয়েগুলো হয়, মানে স্মোকিং জোন গুলো হয়, তো সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের যে তামাক নিয়ন্ত্রণ একটা আইন রয়েছে, বাট এই আইনের মধ্যে হচ্ছে নো স্মোকিং জোন রাখার একটা বিধানও আছে। এর ফলে কিন্তু মূলত আসলে এনভায়রনমেন্ট গুলোতে এনভায়রনমেন্টটা আসলে নষ্ট করার একটা সুযোগ এই নো স্মোকিং জোনের মাধ্যমে তৈরি করে। এবং তামাক কোম্পানি, আমি একটু আগেই বলেছিলাম যে তামাক কোম্পানি আসলে তারা একটা প্রোপাগান্ডা তৈরি প্রচার করে যে আসলে নো স্মোকিং জোন না থাকলে আহ, তাদের ব্যবসা আসলে সফল হবে না বা ভালো চলবে না। আমরা চিন্তা করতে পারি না যে আসলে একটা ইনডোর এয়ার পলিউশন কতটুকু সিরিয়াস হয় একটা মানুষের জন্য বা কতটুকু ক্ষতির কারণ হতে পারে। এটা সাইন্টিফিক্যালি গবেষণা করলে সেটা দেখা যায়, এবং এটা আমরা পরবর্তীতে এটা আসলে শর্ট সময়ের ভিতরে একটা এক্সপ্লেন করা সম্ভব না। তারপরে আমরা যতটুকু পেরেছি সেগুলো নিয়ে আসছি। এটা আসলে অনেকটাই হার্মফুল একটা মানুষের জন্য বা একজন মানুষের জন্য যদি সে ইনডোর কোনো এয়ার পলিউশনের মধ্যে থাকে। এরপরে আমরা এখানে যে প্রোপাগান্ডার কথাটা একটু আগে বলেছিলাম, যে রিয়েলিটি জিনিসটা যেটা রয়েছে, যে যে সকল জায়গায় আসলে নয়েজ মেকিং জোন থাকে না, এগুলো হচ্ছে নয়েজ মেকিং জোন নাই এরকম কিছু এলাকার রেস্তোরাঁর ছবি। সেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে অনেক বড় একটা গ্যাদারিং হয়, এবং অনেকে এটা পছন্দ, তাদের বিজনেস গুলো কিন্তু আসলে ভালো চলতেছে যারা আসলে নো স্মোকিং জোন নাই। তো আসলে এখানে একটা বিষয় হচ্ছে যে নো স্মোকিং জোন বা স্মোকিং জোন থাকাই একটা ব্যবসার জন্য সাকসেসফুল এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনি আপনার খাবারটা কিভাবে পরিবেশন করছেন, কিভাবে সার্ভ করছেন, আপনার খাবারটা কতটুকু সুন্দর হয়েছে বা আপনার খাবারটা কতটুকু টেস্টি, এই জিনিসটার উপরে আসলে মানুষ আপনার রেস্তোরাঁয় যাবে বা রেস্টুরেন্টে আসবে। কিন্তু ওই যে প্রোপাগান্ডা, এটা আসলে তামাক কোম্পানি এবং এই তামাক প্রমোট করে এরকম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মানুষজনের আসলে এই কথাগুলো তারা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে থাকে। ট্রিক্স কতটুকু থাকে আসলে, এই যখন একটা স্মোকিং জোন পাশে থাকবে, তার পাশে বসে সেকেন্ডারি স্মোকিং শিকার যারা হয়, তারা আসলে অনেক ধরনের রিস্ক ফ্যাক্টরই তাদের মধ্যে কাজ করে। এবং এটা আমরা এটাও জানি যে ডিরেক্ট স্মোকিং হচ্ছে আচ্ছা, আমি মনে হয় একটু বের হয়ে গিয়েছিলাম, আমি স্ক্রিনটা আবার শেয়ার করি। তো এখানে যেটা হচ্ছে যে তামাক কোম্পানি আরো একটা কাজ করে, যে সকল ইয়ুথদের মাঝে স্মোকিংটাকে নর্মাল করে, তাদের কোনো ধরনের কোনো ঝামেলা হবে না, এবং সবাই এটা গ্রহণ করে। যে নতুন নতুন ভোক্তাও তারা তৈরি করার ক্ষেত্রে এই স্মোকিং জোন গুলো আহ, অনেকভাবে কাজে লাগায়। তো এখানে আমরা কিছু ছবি দিয়েছি যেখানে আসলে প্যাসিভ স্মোকিং বা সেকেন্ডারি স্মোকিং এর ক্ষতিগ্রস্ত মানুষের কিছু চিত্র এখানে আছে, এবং অ্যাডাল্ট চিলড্রেনরা কিভাবে স্মোকিং জোন গুলোতে যদি সে প্রবেশ করে এবং সেখান থেকে স্মোকের মাধ্যমে সে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেই চিত্রগুলো এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আজিম, আপনাকে শোনা যাচ্ছে না? স্লাইডটা আসলে চেঞ্জ হচ্ছে না, আমি একটু সময় নিচ্ছি, সরি। আমরা দুঃখ প্রকাশ করছি যে
কিছু টেকনিক্যাল ইস্যুস এর কারণে আমাদের যে স্ক্রিনটি সেটা শেয়ার করতে আমাদের একটু সমস্যা হচ্ছে। আপনারা দয়া করে আমাদের সাথে থাকবেন। জি, আজিম, আচ্ছা। দেখা যাচ্ছে। হ্যাঁ, জি, জি। আচ্ছা, তো আমাদের এই যে তামাক কোম্পানি যে কাজগুলো করছে বা তারা তরুণদেরকে যেভাবে ভোক্তা হিসেবে তৈরি করছে এবং আমাদের নারী পুরুষ এবং অন্যান্য শ্রেণীর মানুষদেরকে যেভাবে তারা ক্ষতিগ্রস্ত করছে, এই জন্য আসলে আমাদের যে কাজটা করতে হবে বা যেটা আমরা আসলে চাই বা আমাদের ডিমান্ড যেটা সেটা হচ্ছে যে যে পাবলিক প্লেস গুলো বা যে রেস্টুরেন্ট গুলো রয়েছে সেখানে আসলে তামাক যেটা সেখানে যেন তামাক গ্রহণ করতে পারবে না, তামাকটাকে টোটালি ব্যান করে দেওয়া, এই ধরনের একটা বিষয় আসলে আমরা চাই বা এটা আমাদের একটা ডিমান্ড আছে। তো এটা যদি করা হয় সেক্ষেত্রে আমাদের মানে এটা আমরা এখন এবং এটা কেন চাই সেটার কিছু বিষয় রয়েছে। সেটা হচ্ছে যে ইয়ুথদের আসলে তারা যেহেতু রেস্টুরেন্ট গুলো বা ক্যাফে গুলোতে টাইম বেশি স্পেন্ড করতে চায়, সেক্ষেত্রে যেন রেস্টুরেন্ট গুলোতে তামাক কোম্পানি কোনো ধরনের নো স্মোকিং জোন না করতে পারে, এই জিনিসগুলো। এরপর হচ্ছে উইমেন এন্ড চিলড্রেনরা তারা যে রিস্কের মধ্যে থাকে, risk থেকে তারা আসলে একটু বাঁচতে পারবে, এই জিনিসটার জন্য আমরা মূলত এই জিনিসটা চাই। তো এরপরে আমরা এই জিনিসটা টোটালি চাই হচ্ছে এটা পলিসির মাধ্যমে, আমরা যেন পলিসিগত ভাবে এটা পরিবর্তন হয় সেই জিনিসটা আমরা এই আমাদের যে তামাক নিয়ন্ত্রণ আইন রয়েছে সেই আইনের মধ্যে আমরা সেটাকে যুক্ত করার জন্য বা সেটা অ্যামেন্ডমেন্ট করে স্ট্রেন্থেনিং করার জন্য আমরা জানাই সরকারের কাছে, অনুরোধ জানাই। তো এখানে আমি কিছু ছবি যুক্ত করেছি, যেটা হচ্ছে যে পাবলিক যে স্পেস গুলো রয়েছে সেগুলো আসলে যে আমাদের দেশে যেন এরকম হয় যে দিস আর স্মোক ফ্রি রেস্টুরেন্ট বা পাবলিক প্লেস গুলো আসলে স্মোক ফ্রি হবে। এই ধরনের ইনিশিয়েটিভ গুলো যেন আমাদের দেশ থেকে আমাদের দেশের সরকার গ্রহণ করে, যেটার মাধ্যমে আসলে নারী পুরুষ সকলে মিলেই যেন একটা সুস্থ সুন্দর জীবনধারা ধারার মধ্যে থাকতে পারে, সেই জিনিসটা আসলে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমাদের এই যে তামাক নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে আমরা এখানে কিছু সলিউশন বা কিছু জিনিস আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে স্মোকিং ইজ কমপ্লিটলি ব্যান্ড ইন অল পাবলিক প্লেসেস, যে যত পাবলিক প্লেস আছে সব সব জায়গা থেকে আসলে এই স্মোকিংটা বন্ধ করতে হবে। রেস্টুরেন্ট এবং ক্যাফে গুলো স্মোক ফ্রি থাকতে হবে। এই যে আমরা যে আমাদের যে চাহিদা বা আমাদের যে এক্সপেকটেশন, এই এক্সপেকটেশনটা যদি পূরণ হয় সেক্ষেত্রে আমাদের ইম্প্যাক্টটা কি হবে, এক্সপেক্টেড ইম্প্যাক্টটা কি হবে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। গুলো আমি আসলে আমার টেকনিক্যাল কারণে এখানে ওরকম ভাবে আসছে না, তারপর আমি চেষ্টা করব যে আসলে আমরা যেভাবে দেখানোর চেষ্টা করেছি। আমরা প্রথমে এখানে যদি আমাদের এই এক্সপেক্টেড জিনিসগুলো ফুলফিল হয় বা কমপ্লিট হয় সেক্ষেত্রে ইম্প্যাক্ট গুলো এরকম হবে যে আমাদের উইমেন এন্ড চিলড্রেনদের প্রোটেকশন হবে। এরপরে হচ্ছে হেলথ প্রোটেকশন অফ এমপ্লয়িজ হবে, মানে ওইখানে ওই রেস্টুরেন্ট গুলোতে যারা কাজ করে তাদের হেলথ প্রোটেকশনটা হবে। দেন স্মোকিং রিডিউশন ইউথ উইল ডিক্রিজ, মানে ইয়ুথদের মাঝে যে স্মোকিং গ্রহণ করার প্রবণতাটা সেটা কমে আসবে বা কমবে, বা গ্রহণ করার প্রবণতাটা বাড়বে না। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে পাবলিক হেলথ কস্ট উইল ডিক্রিজ, মানে পাবলিক জনস্বাস্থ্যের ক্ষেত্রে যে আমাদের খরচগুলো আছে সেই খরচটা কমে যাবে। এবং টোটাল এই চারটা পোর্শন মিলে আসলে একটা জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে স্মোক ফ্রি কালচার উইল বি ক্রিয়েটেড, যেটা আমাদের মাঝখানে সবুজ ইয়ে দিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি যে স্মোক ফ্রি একটা কালচার বা স্মোক ফ্রি একটা দেশ, আমাদের একটা সমাজ তৈরি হবে যদি আমরা এটা করতে পারি। এটা আমাদের এক্সপেক্টেড ইম্প্যাক্ট তৈরি হবে। তবে আমি এখানে এতক্ষণ যে কথাগুলো বলছি তার একটা সূত্র হয়তো বা আমাদের এখানে যারা যুক্ত রয়েছেন তারা বলতে পারেন যে এটা তো হয়েছে। আমি সেই জিনিসটা এখানে একটু যুক্ত করার চেষ্টা করেছি। আমরা জানি যে খুব শীঘ্রই অতি সম্প্রতি বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালের ডিসেম্বর মাসে একটি অধ্যাদেশ জারি করেছেন, যে অধ্যাদেশগুলোর মধ্যে আসলে এই যে আমাদের রেস্টুরেন্ট বা পাবলিক প্লেস গুলোকে সম্পূর্ণ ধূমপান মুক্ত নিষিদ্ধ বা ধূমপান নিষিদ্ধ করা হয়েছে বা ধূমপান মুক্ত ঘোষণা করা হয়েছে। এটার জন্য আমরা বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই। তবে আমাদের এখানে একটা মানে আমাদের একটা ভয় কাজ করে, যেহেতু আমরা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি। আমরা জানি যে নির্বাচিত পরবর্তীতে সরকার আসবে আমাদের এই দেশে বা আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে, যারা আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে আসবে, তারা যদি সংসদে আমাদের যে অধ্যাদেশটা রয়েছে সেই অধ্যাদেশটা যদি উত্থাপন না করেন বা উত্থাপন করার মাধ্যমে যদি সংসদে এই সংসদ সদস্যদের মাধ্যমে এই বিলটা পাস না হয় বা এই আইনটি পাস না হয়, তাহলে কিন্তু আমাদের মূল আইনে যুক্ত হবে না, এবং এটা কিন্তু অটোমেটিক্যালি 1 মাস পরে আমাদের আইন থেকে বা আমাদের যে অধ্যাদেশটা আছে এই অধ্যাদেশটা কিন্তু বাতিল হয়ে যাবে। এটা আপনারা আইন সম্পর্কে যারা ভালো জানেন সেটা তারা আরো ভালো বলতে পারবেন। তবে আমার যতটুকু জানা আমি ততটুকু মানে
শেয়ার করলাম আপনাদের সাথে, এরকমই হবে বিষয়টা। তো আমাদের এখন এখানে এই সরকার মানে পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তাদের কাছে আমাদের একটাই দাবি যে জনস্বাস্থ্য রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তরুণদের রক্ষায় বা নারীদের রক্ষায়, শিশুদের রক্ষায়, এই সরকার পরবর্তী সরকার যারা আসবে তারা যেন স্বাস্থ্য বিবেচনায় নিয়ে আমাদের তামাক নিয়ন্ত্রণ আইনটাকে আরো শক্ত এবং মানে শক্তিশালী এবং সংশোধন, যেটা আমাদের এই অধ্যাদেশের মাধ্যমে যেগুলো হয়েছে সেটার জন্য আহ, আহ, এখন যে মানে অধ্যাদেশের মাধ্যমে যে অবস্থায় রয়েছে পরবর্তী সরকার যেন সেই অবস্থায় তারা রাখে। আমরা এই আবেদনটি পরে নির্বাচিত সরকারের কাছে রাখছি এবং এখানে আমরা আরো যে কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি বা আমাদের যেগুলো প্ল্যান রয়েছে যে আমরা বিভিন্ন ক্যাম্পেইন করবো যে অধ্যাদেশটা বহাল রাখার জন্য, বা আমাদের চিন্তা ভাবনা রয়েছে রেস্টুরেন্ট গুলোতে আমরা মনিটরিং করবো যে আসলে যেহেতু অধ্যাদেশটা হয়েছে অধ্যাদেশের হওয়ার পরে তামাক নিয়ন্ত্রণ আইনটা কিভাবে, তামাক নিয়ন্ত্রণ আইন কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেই জিনিসগুলো। তো এই ছিল হচ্ছে আছে আমাদের আজকের এই প্রেজেন্টেশন। মানে আমরা ইনডোর ইমপ্রেসিভ যে ইয়েগুলো রয়েছে, যা ইনডোর এরিয়া রয়েছে সেই এরিয়ার মধ্যে আসলে আমরা কিভাবে এই ধূমপান বা তামাকজাত দ্রব্য গ্রহণের যে স্মোকিং এর কারণে যে সব ক্ষতিগুলো হয় সেখান থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেইগুলো। সবাইকে ধন্যবাদ, আমি এখানে শেষ করছি। ধন্যবাদ আজিম আপনাকে আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আপনি যথার্থই খুব সুন্দর করে আপনার প্রেজেন্টেশনে ফুটিয়ে তুলেছেন যে পরোক্ষ ধূমপানের কারণে যে স্মোকিং জোনগুলো রয়েছে রেস্টুরেন্টগুলোতে, কর্মস্থলে এবং গৃহাভ্যন্তরে কিভাবে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে, কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষগুলো। এবং বাংলাদেশের যে পরবর্তী সরকার বা নির্বাচিত সরকার আসলে আমাদের যে অধ্যাদেশটি যেটি রয়েছে বর্তমানে সেটি যদি পাশ হয় তাহলে তাহলে আমরা একটা সুন্দর আইন পাবো এবং শক্তিশালী আইন পাবো। এবং এই অধ্যাদেশটিতে একটি বিষয় আমি একটুখানি যুক্ত করতে চাই যে পাবলিক প্লেসের যে ব্যাখ্যাটি খুব সুন্দর করে কিন্তু দেওয়া হয়েছে। এখানে পাবলিক প্লেসে যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে কিন্তু এখন ভবনের প্রবেশ বহির্গমন যে গেট, ভবন সংশ্লিষ্ট এলাকা এবং এলাকা তাহা শোনা যাচ্ছে না আপনাকে। আহ, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে আহ, পাচ্ছি না। কৃষ্ণ আপু, আপনার কথা শোনা যাচ্ছে না। কৃষ্ণা কি কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গেল নাকি? হ্যাঁ, কৃষ্ণ আপু হ্যাঁ, আবার আসছে নেটওয়ার্ক আমি অত্যন্ত দুঃখিত, আমাদের আসলে টেকনিক্যাল কিছু ইস্যুস এর কারণে আমি আসলে আউট হয়ে গেছিলাম সামহাও। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে বিষয়টি বলছিলাম যে আমাদের যে অধ্যাদেশটি রয়েছে 2025-এ তামাক নিয়ন্ত্রণ যে অধ্যাদেশটি, সেখানে কিন্তু এই পাবলিক প্লেসের যে পরিধি সেটা কিন্তু আরো বিস্তৃত হয়েছে। আর আরো যে উন্মুক্ত স্থানগুলো কিন্তু পাবলিক প্লেসের আসলে আহ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়টি যদি আইনে পাশ তো আসলে আসলে এই যে পরোক্ষ ধূমপানের যে ব্যাপারটি সেটি কিন্তু আসলে অনেকাংশে কমে আসবে বলে আমরা আশা রাখি। আহ, এই মুহূর্তে আমরা চলে যেতে চাই। আহ, আমাদের মাঝে আছেন শাগুপ্তা সুলতানা, প্রজেক্ট ডিরেক্টর টোবাকো কন্ট্রোল এইড ফাউন্ডেশন। আপা দীর্ঘদিন ধরে কিন্তু কিন্তু তামাক নিয়ন্ত্রণে কাজ করছেন। আপার কাছে এই মুহূর্তে শুনতে চাই এই যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম পরোক্ষ ধূমপান এবং এই গৃহাভ্যন্তরে বা অভ্যন্তরে যে কি হচ্ছে বারবার। আমরা শুনতে পাচ্ছি কৃষ্ণা, অসুবিধা নেই। আপা আপনি বলেন, আপনার কথাই শুনি আমরা। আচ্ছা, অনেক ধন্যবাদ কৃষ্ণা। আমাদের আজকে যে সেশন, এখনকার যে সেশন সেটা অনুযায়ী আজিম যেই প্রেজেন্টেশনটা দিয়েছে অত্যন্ত সুন্দর একটা প্রেজেন্টেশন, খুবই পরিষ্কার করে সে জানাতে চেয়েছে যে আমাদের দেশে এখন যে অবস্থা চলছে, রেস্টুরেন্ট গুলাতে এখনো আমরা যেটাকে বলি ডিএসএ বা ডেজিগনেটেড স্মোকিং এরিয়া রয়েছে, এবং এছাড়াও আরো অনেক জায়গায় আছে, যেমন এয়ারপোর্ট গুলোতে আছে,
বেশ কিছু অফিসে আছে, মানে পাবলিক প্লেস অনেক জায়গাতেই ডিএসএ আছে। ডিএসএ কারণে যেটা হয়, মানে ডেজিগনেটেড স্মোকিং এরিয়ার কারণে যেটা হয় যে একটা জায়গায়, আবদ্ধ জায়গায় যখন আহ বেশ কিছু মানুষ একসঙ্গে স্মোক করে বা সিগারেট খায় বা বিড়ি খায়, মানে যে কোনো ধরনের ধোঁয়া তৈরি করে, সেই ধোঁয়াটা যখনই দরজাটা খোলা হয় সাথে সাথে সে বাকি পুরো জায়গাটাতে ছড়িয়ে পড়ে। তার ফলে যেটা হয় যে, যেই কারণে ওইটা তৈরি করা হয়েছিল যে এই ধোঁয়া থেকে সাধারণ মানুষ বা যারা ধোঁয়া গ্রহণ করে না তাদেরকে আলাদা রাখার জন্য, সেটা আসলে আর রাখা সম্ভব হয় না। তাহলে একই সমস্যার মধ্যে পড়ে গেল। অর্থাৎ সেকেন্ড হ্যান্ড স্মোকিং থেকে বাঁচার জন্য তাদেরকে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই সেকেন্ড হ্যান্ড স্মোকিং এর থেকে আর বাঁচা যায় না। কারণ যেটা হয় যে ওই ধোঁয়াটা সব জায়গায় ছড়িয়ে পড়ে, বা যারা স্মোক করে না, নর্মালি যারা সিগারেট খায় না বা এই ধরনের কোনো তামাক পণ্য গ্রহণ করে না যেগুলোতে ধোঁয়া তৈরি হয়, সেগুলো যখন গ্রহণ করে না, কিন্তু সেইগুলোর সেই ধোঁয়া তাদেরকে সমানভাবে এফেক্ট করে। আমরা অনেক সময় দেখি যে বাসা বাড়িতে ফ্যামিলির মধ্যে হয়তো একজন স্মোক করে, কিন্তু সেই বাসায় দেখা গেল যে বাসার যিনি ভদ্রমহিলা আছেন ওনার লাং ক্যান্সার হলো, বা ওনার সিরিয়াস টাইপের আহ এই শ্বাসকষ্টজনিত রোগ ইত্যাদি হয়ে যাচ্ছে। সবাই তখন সহজেই বলে যে ইনি তো আর স্মোক করতেন না, তাহলে ওনার কেন লাং ক্যান্সার হলো? উনি যে সারাক্ষণ এই স্মোকিং এর সামনে এক্সপোজ থাকতেন, সারাক্ষণই সেকেন্ড হ্যান্ড ভাবে উনি এটা নিতেন, যার ইয়েটা, লাংটা আসলে বা ফুসফুসটা এটা নিতে চায় নাই কখনো, সেইটার মধ্যে থেকে সেই বেচারি যে আসলে এটাতে এই ধরনের রোগের মধ্যে পড়ে গেলেন, সেটার জন্য কিন্তু তখন বলা হয় কি যে না, ওনার এটা আসলে এটার সাথে তামাকের কোনো যোগাযোগ নাই, এটা হতেই পারতো, এটা যে কারোরই হতে পারে। তো এই যে জিনিসগুলো, এইসব কথাগুলো তৈরি হয় তার কারণ আমাদের দেশের অনেক মানুষই সেকেন্ড হ্যান্ড স্মোকিং এর শিকার হচ্ছে। শিকার হয়ে তারা সব ধরনের যে এই তামাকজনিত যেসব রোগ হয়, সেই রোগগুলোর মধ্যে রোগেরও শিকার হচ্ছে। তো এই জিনিসটাকে যদি আমরা বন্ধ করতে চাই, এবার যে সরকারি অধ্যাদেশ জারি হয়েছে, যেটা আমাদের তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করেছে, তার মধ্যে এটা এসছে যে এই ধরনের কোনো রুম বা আলাদা ঘর থাকবে না। কিন্তু সেটা থাকবে না একেবারে যে তা না, যদি খুব বেশি প্রয়োজন হয় এবং কর্তৃপক্ষ যদি মনে করে, এবং সেটা সেটা কর্তৃপক্ষ বলতে যার রেস্টুরেন্ট সে না, কর্তৃপক্ষ বলতে যারা সরকারিভাবে এটার জন্য নিয়োজিত আছেন, তারা যদি মনে করেন, তারা হয়তোবা এটার জন্য পারমিশন দিতে পারবেন। সেটার জন্য কিছু ক্লজ দেওয়া আছে। অর্থাৎ এই জিনিসটাকে আসলে সরকারিভাবেও মনে করা হচ্ছে, যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা ভাবছেন যে এটা আসলে সঠিক সিদ্ধান্ত ছিল না, যেটা ডিএস এর জন্য আগে আইনের মধ্যে ছিল। তো সেই জায়গা থেকে যেহেতু আমাদের আসলে আমরা প্রধানত কাজ করি হচ্ছে জনস্বাস্থ্য রক্ষার জন্য, জনগণের উপকারের জন্য, যাতে করে আমাদের দেশের স্বাস্থ্য ব্যয় থেকে শুরু করে স্বাস্থ্য সংক্রান্ত যা কিছু সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করতে পারি, এটার জন্য যেহেতু আমরা কাজ করে থাকি, সেই ক্ষেত্রে এটা, এই জন্য এবার আইনে এটা ঢুকেছে যে এই এইটা চিন্তা থেকেই যে আমরা আমাদের জনস্বাস্থ্য রক্ষা করব এবং আমাদের দেশের মানুষের তামাক জড়িত যেই ধরনের সমস্যা আছে সেগুলো যতটুকু পারি কমিয়ে আনবো। তার ফলে যেটা হবে যে আমাদের যেই নন কমিউনিকেবল ডিজিজ আছে সেটার যে বার্ডেন আছে সেটা কমে আসবে বলে আমরা আশা রাখছি। এর পরবর্তীতে যেটা আসছে যে কেন, মানে আসলে আমাদের কি ধরনের সমস্যা হয়। আমি জানি যে হোসেন আলী খন্দকার স্যার অত্যন্ত বিশেষজ্ঞ এই ব্যাপারে, উনি খুব ভালো বলবেন। আমি তাও একটুখানি বলি যে সত্যিকার অর্থে এই স্মোকিং এর কারণে যেই এফেক্ট গুলা হয়, শুধু সেকেন্ড হ্যান্ড না, এটাকে আমরা থার্ড হ্যান্ডও বলি। এবং আরো কিছুটা বলা হয় যে এটা আসলে, মানে যেটা সরাসরি স্মোকটা চলে এসে অ্যাটাক করে, সেটা হচ্ছে এক ধরনের, এটা হলো সেকেন্ড হ্যান্ড। পরবর্তীতে যিনি আসেন, মানে যার শরীর, যিনি করে আসছেন, এই স্মোক করে আসছেন, তার শরীরের সব জায়গাতে, বিশেষ করে কাপড়, চুল, এগুলোর মধ্যে করেও কিন্তু পার্টিকেলস নিয়ে আসেন। যার ফলে যারা মনে করেন যে আমি বাইরে সিগারেট খেয়ে আসলাম, আমার বাসার বাচ্চার কোনো সমস্যা হবে না, তারা কিন্তু ভুল ধারণা করেন। কারণ এই জিনিসটা আসলে ওই
বাচ্চাদের কাছে, যখন বাচ্চার কাছে যান তখন ওনার গায়ে পরবর্তী 3 থেকে 4 ঘন্টা এটা উনি ক্যারি করেন এবং এগুলা বাচ্চাদেরকে এফেক্ট করে। সুতরাং আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে আমরা আমাদের শিশু স্বাস্থ্য রক্ষা এবং জনস্বাস্থ্য, সত্যিকার অর্থে জনস্বাস্থ্য রক্ষার জন্য যদি চিন্তা করি, তাহলে আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই কমিয়ে আনতে হবে। আর বিশেষ করে এই ইয়েটা মানে একটা আবদ্ধ জায়গার মধ্যে আলাদা একটা যে কোনো ছোট একটা জায়গাও যদি এটার জন্য ডেজিগনেট করা হয়, সেটা কোনোভাবেই সঠিক না। কারণ ওইটা যদি আবদ্ধ হয়, তাহলে সেটা ওই পুরো রুমের মধ্যে বা পুরো সেই রেস্টুরেন্টের মধ্যে ছড়িয়ে পড়বে, এটাই স্বাভাবিক। এটা করা যাবে না। করা যেতে পারে যে একেবারেই বাইরে বাইরে গিয়ে খেয়ে আসলো, তাইলে একটা হতে পারে। কিন্তু খেয়ে আসার সাথে সাথে যেটা যেটা আমি একটু আগে বললাম যে থার্ড হ্যান্ড স্মোকিং এর যে সেই সমস্যাটা কিন্তু থেকেই যাচ্ছে। সুতরাং আমাদেরকে আসলেই এখন চিন্তা করতে হবে যে কত দ্রুত আমরা এই পুরো তামাকের যে গ্রহণযোগ্যতা, যে গ্রহণটা, সেটা কমিয়ে আনতে পারি, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে, ছোটদের মধ্যে। কারণ এর এর ফলে আমাদের যেটা হচ্ছে, পুরো জেনারেশনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অসুস্থ একটা জীবন নিয়ে বেড়ে উঠছে এবং পরবর্তীতে তাদের, যখন তারা কর্মক্ষম অবস্থায় পৌঁছানোর কথা, যখন তারা দেশের অর্থনীতিতে, সামাজিক অবস্থানে এমন একটা জায়গায় পৌঁছার কথা, যারা তখন তারা তখন একটা তাদের ফুটস্টেপিং রাখবে, তারা তাদের সমস্ত দক্ষতাটা যেখানে দেওয়ার কথা, সেই সময় দেখা যাচ্ছে যে তারা অসুস্থ হয়ে পড়ছে। ইয়াং জেনারেশনের মধ্যে এখন হার্ট ডিজিজ, তারপর ডায়াবেটিস এবং হাইপারটেনশন, এগুলো এত বেড়ে গেছে যে তারা তাদের পরিপূর্ণ যে কর্মক্ষমতা সেটা প্রয়োগ করার সুযোগ পাচ্ছে না। এই অসুস্থ জনগোষ্ঠী তৈরি যদি আমরা করতে না চাই, তাহলে আমাদেরকে এই তামাকের ব্যবহারটা কমিয়ে আনতেই হবে। এবং এর জন্য এটা যে রেস্টুরেন্টগুলো, যে কথাটার মধ্যে আজিমের যে প্রেজেন্টেশন ছিল ওর মধ্যে ছিল যে রেস্টুরেন্ট গুলাতে থাকলে কি কি সমস্যা হয়, বাচ্চারা যায় সেখানে একটু কিছুক্ষণ সময় কাটানোর জন্য, সেখানে যেই ছেলেপেলেগুলা স্মোক করছে তারাও এফেক্টেড হচ্ছে, যারা করছে না, যারা তারা অভ্যস্ত না, তারাও এফেক্টেড হয়ে, এবং আরেকটা জিনিস হচ্ছে তারা আস্তে আস্তে আবার এরাও দেখা যাচ্ছে স্মোকিং এর দিকে ঝুঁকে পড়ছে। আর সেই জন্যই আমাদের মনে হয় যে এখন সময় এসেছে, যেহেতু এটা অধ্যাদেশে চলে এসেছে, এটাকে সঠিকভাবে কাজে লাগানোর, যে এই জিনিসটা আসলে রেস্টুরেন্ট বা আবদ্ধ স্থানের মধ্যে থাকতে পারবে না। যে জায়গাগুলোকে আমরা পাবলিক প্লেস বলছি, সেখানে কোনোটার মধ্যেই এই জিনিস যেন না থাকে, কোনো ধরনের ডেজিগনেটেড এরিয়া যেন না থাকে, সেটা আমাদেরকে দেখতে হবে। এবং আমরা আশা করব যে নতুন যেই সরকার আসবেন, তারাও এইদিকে সঠিকভাবে নজর দিবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপাকে। আপা অত্যন্ত সুন্দরভাবে পরোক্ষ ধূমপান, সেকেন্ড হ্যান্ড স্মোকিং, ইভেন থার্ড হ্যান্ড স্মোকিং যে বিষয়টা আপা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন এবং এবং আশা রেখেছেন যে পরবর্তী যে প্রজন্ম, তারা যে ফুটস্টেপ রাখবে, তারা একটা সুস্থ জনগোষ্ঠী যদি না হয়, কিভাবে তারা তাদের পদক্ষেপগুলো বা এই যে আমাদের রাষ্ট্র, এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আমাদের যে বিষয়টিতে মূল লক্ষ্য দিতে হবে, সেটি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এনসিডি প্রিভেনশনের যে কাজটি, সেটি আমাদের এগিয়ে নিয়ে যেতে হলে ধূমপানও কিন্তু আসলে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং একদম যদি নিষিদ্ধ করতে পারি তাহলে সেটা তো আসলে কথাই আসে না। এই বিষয় নিয়ে আমরা চলে যেতে চাই। পরবর্তী আমাদের সাথে আছেন আমিনুল ইসলাম বকুল ভাই, টিম লিড, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস সোসাইটি, ডাস। ভাই দীর্ঘদিন ধরে তামাক নিয়ন্ত্রণে কাজ করছেন। আমরা ভাইয়ের কাছে যেতে চাই ভাইয়ের বক্তব্য তুলে ধরার জন্য। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে আপা? জি জি, শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ, আমি একটু মোবাইলে কানেক্ট হয়েছি, এখানে ইলেকট্রিসিটি নাই। আহ আমি একটু শুনতেও একটু সমস্যা হচ্ছে, তারপরেও আমি আমার কথা আমি শেয়ার করছি। আহ আমি মনে করি যে ডাব্লিউবি ট্রাস্ট প্রতি বছর হেলথ প্রমোশন নিয়ে এই ধরনের একটা আয়োজন করে থাকে। তো সেটা আহ, এবং বাংলাদেশের যারা এই পাবলিক হেলথ এক্সপার্ট তারা অংশগ্রহণ করেন। তো এটা আমাদের জন্য একটা সুযোগ আর কি, আমাদের এই মানে একটু ভিন্ন ডাইমেনশনে কথা বলার। তো এবং আমি আজকে প্রেজেন্টেশনটা দেখলাম, প্রেজেন্টেশনটা আমি মনে করি যে ভালো হয়েছে, এবং যে জায়গাটা একটু হাইলাইট করা হয়েছে মানে একটু ডিএসএ কেন্দ্রিক,
ডেজিগনেটিং স্মোকিং এরিয়া নিয়ে একটু হাইলাইট করা হয়েছে এবং রেস্টুরেন্টকে হাইলাইট করা হয়েছে। তা আমি মনে করি যে ইনডোর এয়ার পলিউশন বা ইনডোর এয়ার পলিউশন অ্যাড্রেসিং টোবাকো, এইটার আসলে যদি আমি দেখি যে মূলত তো আমাদের সেকেন্ড হ্যান্ড স্মোকের যে এক্সপোজার সেটাকে আসলে অ্যাড্রেস করে। তো সেকেন্ড হ্যান্ড স্মোকের এক্সপোজারের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হলো হয়ে থাকে মানে একটা বাড়িতে হয়ে থাকে অ্যাট হোম, এবং সেটা আমরা যদি ডেটা দেখি গ্লোবাল টোবাকো সার্ভে ডেটা যদি দেখি 39% অ্যাডাল্ট এক্সপোজড হয়ে থাকে, এবং যারা ওয়ার্ক প্লেসে 42.7% এক্সপোজড হয়, এবং যারা রেস্টুরেন্ট থেকে এক্সপোজড হয় 49.7%, এবং 44% অ্যাডাল্ট এক্সপোজড হয় পাবলিক ট্রান্সপোর্টে। তো আমাদের এই যদি আমরা দেখি যে ইনডোরের ক্ষেত্রে কিন্তু পাবলিক প্লেস, রেস্টুরেন্ট এবং ওয়ার্ক প্লেস এবং হোম বাড়িতে এই এক্সপোজড হওয়ার এরিয়াগুলো রয়েছে। এবং বাংলাদেশ যেহেতু মানে জনবহুল দেশ, সেখানে আমি মনে করি যে আমাদের যে বাড়িতে এক্সপোজড হওয়ার যে বিষয়টা, এইটা আসলে এইভাবে হাইলাইটেড হয় না। এটা যদিও ইনডোর এয়ার পলিউশনের একটা রান্নার যে ধোঁয়া আসে সেটা একটা বড় জায়গা, কিন্তু টোবাকো একটা বড় এক্সপোজড এরিয়া মানে ইনডোর এয়ার পলিউশনের জন্য। সেটার প্রমাণ করে যে আমরা যদি দেখি একটা ডেটা যে 92% চিলড্রেন আপনার 9 থেকে 14 বছরের মধ্যে তাদের নিকোটিনের উপস্থিত পাওয়া গেছে, একটা ডেটাই আমরা দেখতে পাই। তো তা দিয়ে বোঝা যায় যে আসলে ইনডোর অর্থাৎ বাড়িতে স্মোকিং এর বিষয়টাকে আসলে জরুরিভাবে অ্যাড্রেস করা দরকার। এবং বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ এবং গ্রামে যারা বসবাস করে তাদের মধ্যে আমি জানি না এই ধরনের কোনো স্পেসিফিক ডেটা আছে কিনা, কিন্তু এইটা আসলে আমাদের রিসার্চ দরকার, এবং এই স্পেসিফিক জায়গাটাকে আসলে আরো বড়ভাবে আমাদের খুঁজে দেখা দরকার যে আসলেই বাড়িতে বিশেষ করে যারা নারী বা শিশু থাকে যারা স্মোক করে না কিন্তু তারা এই সেকেন্ড হ্যান্ড স্মোকের শিকার হচ্ছে, সেইটা আমাদেরকে দেখা দরকার। এবং আমি এই আলোচনার মধ্য দিয়ে এটাকে আমি বলতে চাই যে এই বিষয়টা অ্যাড্রেস করা দরকার। এবং আমরা দেখি সাউথ ইস্ট এশিয়ার যদি দেশগুলোকে বিবেচনা করি তাহলে মোরাললেস বাংলাদেশ, ভারত এবং যদিও থাইল্যান্ড বা অন্যদের অবস্থা ওরা চেঞ্জ করেছে, কিন্তু বাংলাদেশ, ভারতের অবস্থান কিন্তু আমি যদি দেখি যে ইনডোর স্মোকিং এর ক্ষেত্রে একটা বড় পোর্শন এক্সপোজড হচ্ছে। তো সেই কারণে আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ আমরা হয়তো একসময় পাবলিক প্লেস গুলোকে বা পাবলিক ট্রান্সপোর্ট গুলোকে স্মোক ফ্রির জন্য আমরা কাজ করেছি এবং সেটা চলমান আছে। ট্রান্সপোর্টের ভিতরে এক ধরনের উন্নতি হইলেও যেটা আচ্ছাদিত যে স্থান অর্থাৎ টার্মিনাল, সেগুলোকে এখনো আমরা উল্লেখযোগ্য হারে চেঞ্জ করতে পারি। তো সেখানেও কিন্তু এক্সপোজডের হার অনেক বেশি। রিসেন্ট কিছু ডেটা আমরা দেখেছি, তো সেগুলো খুব যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে না। তো এইরকম নতুন যে আমাদের অধ্যাদেশ এসেছে সেখানে ক্ষেত্র বাড়ানো হয়েছে। তো ক্ষেত্র বাড়ানো হলেও আমাদের যেহেতু কমপ্লায়েন্সটা দুর্বল, সেহেতু এইটা ক্ষেত্র বাড়ায়ও আমরা যদি কমপ্লায়েন্সটাকে মানে স্ট্রং না করতে পারি, অর্থাৎ কমপ্লায়েন্সের একটা বড় জায়গা মোবাইল কোডটা খুবই অপ্রতুল এবং শুধু একটা নির্দিষ্ট জায়গা থেকেই ডিসি অফিসের মাধ্যমে এটা পরিচালিত হয়ে থাকে, কিন্তু অন্যান্য এনফোর্সমেন্ট যে জায়গা সবারই কমপ্লায়েন্স সেকশন আছে। সেটা যদি বলি রোড ট্রান্সপোর্ট অথরিটির আছে, AWT এর আছে বা পুলিশের আছে, তো সেগুলা যদিও পুলিশকে ওইভাবে অ্যাড্রেস করা হয়নি যে তারা জরিমানা করতে পারে, কিন্তু এক হলো যে যত এনফোর্সমেন্ট শাখা আছে তাদেরকে কাজে লাগানো এবং যারা কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে, অথরাইজড অফিসার, তাদের যে ক্ষমতা আছে সেটাকে তাদের বুঝতে হবে বা বোঝানো এবং ট্রেনিং দেওয়া, এবং সেই অথরাইজড অফিসারদেরকে কাজে লাগাতে পারলে আমরা হয়তো পাবলিক প্লেসের যে ইনডোর জায়গা আছে, আচ্ছাদিত স্থানগুলো আছে, সেগুলো আমরা অনেকটা কভার করতে পারবো। আর হাউস হোল্ডের জন্য আসলে আমাদের ব্যাপক প্রচারণা দরকার,
এবং বিজ্ঞাপন, পজিটিভ বিজ্ঞাপন প্রচার করা দরকার। এবং যারা বিশেষ করে ডাক্তার আছেন তাদের কাছে, যেহেতু রুগীরা যায়, তাদেরকেও আমরা কাজে লাগাতে পারি ভালোভাবে, তাহলে আমরা হয়তো ধীরে ধীরে এই জায়গাটায় উন্নতি করতে পারবো। ধন্যবাদ। আমি একটু ইন্টারনেটের কারণে, মানে ইলেকট্রিসিটি না থাকার কারণে হয়তো আমার চেহারা ইয়ে করে দেখাতে পারলাম না। তারপর আমি মনে করি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বকুল ভাইয়া আপনাকে। আপনি সংকটপূর্ণ অবস্থায় আছেন। আমরা নিজেরাও আসলে ইন্টারনেট ইস্যুস এর কারণে আমরাও নিজেরাও বারবার সমস্যায় পড়ছি। কৃষ্ণা, আপনার মাইকটা একটু নামিয়ে নেন, আমরা শুনতে পাচ্ছি না। আমি কৃষ্ণাকে বলবো একটু টাইমের দিকে খেয়াল রাখতে। জি জি স্যার। বকুল ভাইকে ধন্যবাদ। ভাই অত্যন্ত সুন্দরভাবে যে বিষয়টি তুলে ধরেছেন, এবং ওনার যে মূল বক্তব্য ছিল আসলে তামাক নিয়ন্ত্রণ বা এই যে পরোক্ষ ধূমপান, এটা নিয়ন্ত্রণ করতে হলে আসলে একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার। প্রত্যেকের জায়গা থেকে এবং এনফোর্সমেন্ট যারা রয়েছেন প্রত্যেককে তাদের জায়গা থেকে উদ্যোগ নেওয়ার, এবং হচ্ছে গৃহাভ্যন্তরে যে বিষয়টি হয়ে থাকে সেই জায়গাটাতে উনি প্রচারণা বাড়ানোর বিষয়টি উনি উল্লেখ করেছেন। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই আহমেদ কামরুজ্জামান মজুমদার, ডিন, ফ্যাকাল্টি অফ সায়েন্স, প্রফেসর অ্যান্ড চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্যারের মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। স্যারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, সবাইকে শুভেচ্ছা। আমরা আসলে আজকে যে বিষয়টি কথা বলতে চাচ্ছি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সবাই জানি, কিন্তু আমরা আমাদের প্রত্যেকের ঘরে এটা নেগলেক্ট করা হয়। তো ইনডোর এয়ার পলিউশন এবং টোবাকো কন্ট্রোলের যে সম্পর্কটা আছে, এই টপিকসটা বেসিক্যালি বাংলাদেশের প্রেক্ষাপটে এই জায়গায় কাউন্সেলিংটা দিতে হবে আমাদের ছেলেদেরকে। কারণ এই টোবাকো ইউজটা সাধারণত, ধূমপানটা সাধারণত, আমি বলছি ব্যতিক্রম আছে, সেটি সাধারণত পুরুষরাই করে থাকে। তো ডাব্লিউবিবি ট্রাস্ট আজকে যে আয়োজনটা করেছেন, এই ক্ষেত্রে এটি একটু ব্যতিক্রম ধর্মীয় বলা যায়। যে আমাদের বায়ু দূষণ নিয়ে আমরা যারা কাজ করে থাকি, আমাদেরকে এই বিষয়টা এখনো পর্যন্ত খুব বেশি বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাত্ত আমাদের কাছে নেই যে একটি ইনডোর এনভায়রনমেন্টে ধূমপানের থেকে কতটুকু কন্ট্রিবিউশন আসে। তো আজকে আমি যখন শুনছিলাম তখন মনে হলো ডাব্লিউবিবি ট্রাস্টের সাথে জয়েন্টলি আমরা এই কাজটা করতে পারি, যে কিছু হাউস হোল্ড সিলেক্ট করে সেখানে যারা ধূমপান করে থাকেন তাদের ধূমপানরত অবস্থায় ওই ইনডোর এনভায়রনমেন্টের এয়ার কোয়ালিটি কেমন, এবং যখন তারা বাসায় থাকে না, ধূমপান করেন না, তখন তাদের ওইখানকার এয়ার কোয়ালিটি কেমন। তো অনেকদিন ধরে আমি নিজে বলে আসছিলাম কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মতো করে, আমাদের যারা পরিবেশ নিয়ে আমরা যারা কাজ করি, আমাদের অনেক পরিবেশের সুপরিচিত ব্যক্তিত্বরাও ধূমপান করে থাকেন। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার সেই বন্ধু কলিগদের উচিত হয় পরিবেশ আন্দোলন ছেড়ে দেওয়া অথবা ধূমপান ছেড়ে দেওয়া। যে ব্যক্তি তার নিজের এবং নিজের পরিবারকে পরিবেশ দূষণ থেকে রক্ষা করার জন্য ধূমপানের অভ্যাসটি ছাড়তে পারছেন না, উনি কিভাবে পুরা দেশ বা বিশ্বের পরিবেশ আন্দোলন করবেন, আন্দোলনের নেতৃত্ব দিবেন? আমি আমার যারা বন্ধুরা আছেন তাদেরকে প্রায় বলে থাকি, কারণ আমার আশেপাশে যদি আমি 200 পরিবেশ আন্দোলনকারীদের জানি, সেখানে অন্তত 20 থেকে 25 জন আছেন যারা ধূমপান করে থাকেন এবং পরিবেশ রিলেটেড প্রোগ্রামগুলোতেও ধূমপান করে থাকেন। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে এই পরিবেশ নিয়ে যারা কাজ করেন এবং ধূমপান করেন, আমরা তাদের সাথে ইন্টারনালি অবশ্যই তাদের গোপনীয়তা রেখেই তাদের সাথে একটা কাউন্সেলিং সেশনে আমরা যেতে পারি, এবং ডাব্লিউবিবির সাথে 1 বছর পরে আমরা আবার একটা প্রোগ্রাম করতে পারি। অবশ্যই প্রত্যেক সাবজেক্ট সিক্রেট থাকবে, যে কারা কারা সাবজেক্ট ছিল, কাদেরকে আমরা কাউন্সেলিং দিয়েছি,
ওয়েলবিং এর জন্য, তাদের ওয়েলবিং, তাদের ফ্যামিলি মেম্বারদের ওয়েলবিং এবং আমাদের এনভায়রনমেন্টের ওয়েলবিং এর জন্য। এবং এই কাউন্সিলিং দেওয়ার পরে আমরা যদি এই 25 জন থেকে 5 জনকেও ধূমপান থেকে বিরত রাখতে পারি, তাহলে সেটাও আমাদের জন্য একটা পজিটিভ একটা অ্যাচিভমেন্ট হবে। তো এই টোবাকো থেকে ধূমপানের বিষয়টিতে এটাকে আমরা সেকেন্ডারি বা সেকেন্ড হ্যান্ড এয়ার পলিউশন বলে থাকি, কিন্তু এটা যেভাবে বাড়ছে এটা আস্তে আস্তে প্রাইমারির দিকে যাচ্ছে। এমনিতেই আমাদের আউটডোরে পৃথিবীতে আজকে সকালেও আমরা চ্যাম্পিয়ন অবস্থায় আছি এয়ার পলিউশনে, এবং আউটডোর এয়ার পলিউশন বাড়লে ইনডোরের এয়ার পলিউশনও বাড়ে। তার উপরে রান্না বান্না থেকে, কার্পেট থেকে, পর্দা থেকে, আমাদের শরীর থেকে, মাথার খুশকি থেকে ইনডোরের এয়ার পলিউশন অনেক বাড়ে। এবং সেইখানে যদি আবার অসচেতন ভাবে আমরা সিগারেট স্মোকিং করে আবার পলিউশন বাড়িয়ে দিই, তাহলে এটি সত্যিই একটা দুঃখজনক বিষয়। যে কারণে আজকের এই সেশন থেকে, প্যারালাল সেশন থেকে আমরা আহ্বান জানাবো, আসুন আমরা সবাই ধূমপান মুক্ত পরিবেশ তৈরি করি। এবং সেটি করতে হলে সবার আগে নিজেদেরকে ধূমপান ত্যাগ করতে হবে, নিজের পরিবেশের, নিজের ঘরের মানুষকে মুক্ত রাখতে হবে এবং সার্বিকভাবে পরিবেশ উন্নয়নের জন্য কাজ করতে হবে। আয়োজকদের সবাইকে আমাকে কানেক্ট করার জন্য অনেক ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। স্যার অত্যন্ত সুন্দরভাবে স্যারের বক্তব্য তুলে ধরেছেন এবং স্যারের প্রস্তাবনার জন্য স্যারকে ধন্যবাদ। স্যারের সাথে অবশ্যই আমরা পরবর্তীতে যোগাযোগ করব এই বিষয়ে। এবং একটি কথা বলতে চাই, আমরা আসলে স্যার যে বিষয়টি উল্লেখ করেছেন, আমরা পলিউশনে আমরা আসলে চ্যাম্পিয়ন হতে চাই না, আমরা আসলে সুস্বাস্থ্য নিয়ে চ্যাম্পিয়ন হতে চাই, আমরা আসলে প্রিভেনশনে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন Abdullah Talukdar Raskin, Professor and Head of Cancer Epidemiology, National Institute of Cancer Research and Hospital. স্যারকে স্যারের বক্তব্য তুলে ধরার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে ডাব্লিউবি ট্রাস্টকে ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আনফরচুনেটলি আমি গ্রামের বাড়িতে আছি, একদম খুবই খারাপ অবস্থায়, যেমন নির্বাচন সামনে রেখে আর কি। তো তারপরেও এটা যেহেতু আমার একটা প্রিয় সাবজেক্ট টোবাকো কন্ট্রোল, সেই কারণে আমি এই ঝামেলার মধ্যেও একটা জয়েন করলাম। বাই দিস টাইম এতক্ষণ আমি আবার ইউআইসিসির একটা প্রোগ্রামে 2 কানে 2টা মোবাইল লাগিয়েছিলাম এতক্ষণ, ওখানে একটা খুবই ইম্পর্টেন্ট মিটিং চলছিল ইউআইসিসির। তারপর আমি প্রেজেন্টেশনটা দেখলাম, সবার আলোচনা শুনলাম এবং আমার পরিচিতিটা একটু বলে রাখি। অনেক ক্যান্সার ইনস্টিটিউটের পরিচয় দেওয়া আছে আমার, যেখান থেকে আমি রিটায়ার করে ফেলছি 3 বছর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে। একটা হলো আমি বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, পাশাপাশি গণস্বাস্থ্য কমিউনিটি বেসড ক্যান্সার হসপিটালের আমি প্রজেক্ট কোঅর্ডিনেটর। যাকে পরে আমি লিখে দিব যাতে ভবিষ্যতে ডেজিগনেশন এর জন্য, এর ব্যাপার না। মূল কথা হলো যে আমাদের ইনডোর এয়ার পলিউশনটা কিভাবে রিডিউস করা যায় সেটা নিয়ে আমাদের আজকের এই আলোচনা, এবং এর সাথে আর অনেক প্রসঙ্গ আসছে। তো আমি এই প্রস্তাবনাগুলোর সাথে আলাপের সাথে আমি একমত, কারণ আমি মনে করি যে স্মোক ফ্রি ইনডোর এনভায়রনমেন্ট এটা দরকার। এবং এখানে 2-1 জন বলছেন যেটা শুধু তামাক থেকে যে আসে, ধোয়া থেকে তা না, এমনি হাউস হোল্ড যে স্মোক আছে, রান্না বান্না চুলি টুলি থেকে শুরু করে নানান ভাবে, এগুলো তো ইনডোর এয়ার পলিউশনে হেল্প করে। এবং ইনডোর বলতে শুধু তো আমরা ঘরের বাড়ি বুঝবো না, এখানে যত রকম অন্যান্য যে সমস্ত রেস্টুরেন্ট বলি, হোটেল বলি বা অন্যান্য ইনস্টিটিউশন, সবকিছুই যেটা ইনডোরে আচ্ছাদিত সেরকম। তো আমাদের সেই কারণে এই বিষয়টা নিয়ে আমার মনে হয় সাধারণ মানুষের মধ্যে আরেকটু সচেতনতা বাড়ানোর দরকার আছে। এখানে আমরা যেমন ব্যানের কথা বলছি যে বাড়িতে বা ওয়ার্ক প্লেস, স্কুল, হসপিটাল এগুলিতে ব্যান করা স্মোকিং, সেটা তো যেমন আছে। পাশাপাশি সেকেন্ড হ্যান্ড স্মোক, থার্ড হ্যান্ড স্মোকের কথা আসছে। এইখানেও আমাদের কাজ করতে হবে। পলিসি লেজিসলেশন যেমন, পলিসিটা তো আমাদের যেটা 25 এর যে সর্বশেষ যেটা অ্যামেন্ডমেন্টটা হইলো, এটা নিয়ে আরো অনেক বেশি কাজ করতে হবে আমাদের, আরো বেশি। এখন অবশ্যই একটা স্থবিরতা আসছে, নির্বাচনে নতুন গভর্নমেন্ট আসবে, এই কথাটা আপনার বারবার বলছেন যে নতুন গভর্নমেন্ট আসলে এটা নিশ্চয়ই আরো জোরদার হবে। নতুন সেট আপ যেটা হবে, হেলথ মিনিস্ট্রি, তাদের সাথে কথা বলা, অন্যান্য মিনিস্ট্রির সাথে কাজ করা। তো সবচেয়ে বড় কথা হলো যে এই সংশোধনীর কার্যকারিতাটা যাতে যত দ্রুত শুরু হয়
সেটা আমাদের আমাদের আরো রাস্তা খুঁজে বের করতে হবে, আরো কিভাবে ভালোভাবে কাজ করা যায়। পাবলিক অ্যাওয়ারনেস এর কথাও আসছে আপনাদের, মানে সূচনা বা ইয়েতেও আসছে বা অন্যদের মধ্যে, যদি আমরা পাবলিক অ্যাওয়ারনেসটা অনেক সময় একটু মানে পিছনে পড়ে যায়, কিন্তু আসলে এটাও খুব জরুরি জরুরি দরকার। এবং এই যে এয়ার পলিউশন, ইনডোর এয়ার পলিউশনের যে কিছু হ্যাজার্ডস আছে, ডেঞ্জার্স আছে, সেগুলি নিয়ে যদি আমরা ওইভাবে বলতে পারতাম যে আমাদের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সারের কথা বলছি আমরা, কার্ডিওভাস্কুলার ডিজিজের কথা বলছি, অ্যাজমার কথা বলছি, রেসপিরেটরি অন্যান্য ডিজিজের কথা বলছি, বিশেষ করে বাচ্চাদের যে আহ, একটা ভালনারেবল অবস্থায় থাকে, এই জিনিসগুলো নিয়ে আরো পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করাটা দরকার। এই জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে, আমাদের বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন প্রফেশনাল লোকদেরকে একসাথে নিয়ে কাজ করতে হবে। যেমন এনভায়রনমেন্ট নিয়ে যারা কাজ করেন তারা, তামাক নিয়ে যারা কাজ করেন, জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন যারা, প্রিভেনশন নিয়ে যারা কাজ করেন, অ্যাটলিস্ট এই কয়েকটা গ্রুপের মানুষ, যারা এক্সপার্ট বা যারা ভলান্টিয়ার যারা কাজ করে, অ্যাক্টিভিস্ট, তাদেরকে একটা ছাতার নিচে এনে একটা একটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করা দরকার, যে আমরা এই বিষয়টা নিয়ে কিভাবে জোর দিব। কেন টোবাকো কন্ট্রোলের অনেক বিষয় নিয়ে তো আমরা কথা বলি, আমরা ট্যাক্স নিয়ে কথা বলতেছি বা অন্যান্য বিষয় নিয়ে, কিন্তু পাশাপাশি আম, পাশাপাশি এই যে যেটা বলছি যে ইনডোর এয়ার পলিউশনের যে এর যে হ্যাজার্ডস গুলা নিয়ে আরো বেশি মানুষকে কাছে পৌঁছানো, সেটাও খুব জরুরি একটা ব্যাপার। এবং বাচ্চা এবং প্রেগনেন্ট ওমেনদেরকে যে আলো বিশেষভাবে এগুলি থেকে, এয়ার পলিউশন থেকে আহ, মুখ দূরে রাখা দরকার বা প্রোটেকশন দেওয়া দরকার, সেটাও আরো একটু গুরুত্বের সাথে আমাদেরকে আলোচনায় নিয়ে আসতে হবে। এবং আমি মনে করি যে আর অন্যগুলা তো আছেই, তামাক নিয়ন্ত্রণ করেই তো যদি আমরা এটা করব, এয়ার পলিউশন, ইনডোর এয়ার পলিউশন কে করবো, তাহলে তামাক নিয়ন্ত্রণের অন্যান্য যে সমস্ত কম্পোনেন্ট গুলো আছে সেগুলাও আমরা আরো জোরদার করার অবশ্যই চেষ্টা করব, যে আম, এই যাতে নতুন করে যাতে ধূমপান শুরু না করে আমার পরিবারের। আমি যখন হাউস হোল্ডের কথা বলবো, তখন আমার পরিবারে যে নতুন করে আরেকজন স্মোকার তৈরি না হয়, সেই বিষয়টাও আমাদের ইনিশিয়েশন যাতে না হয়, সেটা নিয়েও আমাদের কাজ করার দরকার আছে। এবং কমিউনিটি বেসড কিছু ইন্টারভেনশন আমাদের আনা দরকার। আমরা আসলে বিভিন্ন সভা সেমিনার বলি, কিন্তু আমরা যদি একটা এলাকা ভিত্তিক, পাড়া মহল্লা ভিত্তিক যদি আমরা এই ধরনের কার্যক্রমগুলো, আমরা সব জায়গায় আজকাল কিন্তু ক্যান্সার প্রিভেনশনে এখন আমরা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি যে কমিউনিটি বেসড ইন্টারভেনশন। আমাদের এই সমাজে যারা থাকে, পাড়া মহল্লা বা গ্রাম বলি যাই বলি, সেখানকার মানুষদেরকে প্রথমে, সেখানকার ওপিনিয়ন লিডারদেরকে নিয়ে তারপরে তাদের মাধ্যমে সাধারণ মানুষকে অ্যাপ্রোচটা নেওয়া। আসলে হসপিটাল বেসড অ্যাক্টিভিটিস যেমন আমাদের স্বাস্থ্যের ব্যাপারে খুব ভালো ভূমিকা রাখতে পারে না, ইনকমপ্লিট থেকে যায় যতক্ষণ না কমিউনিটির সাথে সংযুক্ত হয়, ব্রিজিংটা না হয়। ঠিক আমাদের মনে হয় টুবাকো কন্ট্রোলের বেলাতেও আমাদের এই ওয়ার্ক প্লেস বা এই যে আমরা অ্যাডভোকেসির মধ্যে না থেকে, মানে শুধু লিমিটেড না থেকে, আমি বলবো লিমিটেড না থেকে, আমরা কিভাবে কমিউনিটি বেসড অ্যাপ্রোচটা নিতে পারি। একটা পাড়া মহল্লায় গিয়ে সেখানে আমাদের তার কারা টার্গেট গ্রুপ ঠিক করে তাদেরকে কিভাবে আমাদের এই টোবাকো কন্ট্রোল অ্যাজ এ হোল, প্লাস এই যে আজকের টপিকটা যে ইনডোর এয়ার পলিউশন টোবাকো কন্ট্রোলের মাধ্যমে করতে পারি। আমার মনে হয় এই কাজগুলো নিয়ে আসলে একটা সূচনা হলো আজকে। আমার মনে হয় একটা একটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করা। এবং আমি দুইটা সংগঠনের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমরা এটার সাথে ভালোভাবে থাকতে চাই। একটা হলো আমার বর্তমান কর্মস্থল গণস্বাস্থ্য কমিউনিটি বেসড ক্যান্সার হসপিটাল প্রজেক্ট, সেটাও থাকতে চাই। এবং পাশাপাশি আমি বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশন পক্ষ থেকেও বলতে চাই যে এই কাজগুলো ভবিষ্যতে আপনারা যে এই ধরনের উদ্যোগ নেবেন, আমরাও নিব উদ্যোগ। আসলে সবাই উদ্যোগ নেওয়া দরকার, আমরাও সামনে নিব। বাট আজকে যে ডাব্লিউবি ট্রাস্টের যে উদ্যোগটা, তারা এখানে পায়োনিয়ার। এবং সেখানেও আমি বলবো যে আমাদেরকে এই দুইটা সংগঠনের থেকেই আমাদেরকে সম্পৃক্ত, আপনারা চাইলে আমরা সম্পৃক্ত হব। এটা হলো গণস্বাস্থ্য কমিউনিটি বেসড ক্যান্সার হসপিটাল, আর এটা হলো বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশন। আবার ধন্যবাদ। আমার আসলে গ্রামে আসছি তো, যে কাজে আসছি এখানে খুব চিল্লাচিল্লি বক্তৃতা এগুলি চলতেছে, গলাটা বসে গেছে। তো দোয়া করবেন আমরা সবাই সবার জন্য।
ভালো থাকি, দোয়া করি সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার আপনাকে। আমরাও আসলে আপনাকে সাথে চাই, আমরা প্রত্যেকে সমন্বিতভাবে আসলে এই বিষয়টিতে কাজ করতে চাই। স্যার খুব সুন্দরভাবে যে বিষয়টি বললেন যে গর্ভবতী নারীদের যে কথাটি উল্লেখ করেছেন, অপরিণত যে শিশু জন্মদান হয়ে থাকে, আমরা জানি যে ভ্রূণ নষ্ট হওয়া থেকে শুরু করে অপরিণত যে শিশু জন্ম নেয়, এই পরোক্ষ ধূমপানের কারণে কিন্তু আসলে এই ঘটনাটি ঘটছে। আমরা আসলে শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এটি নয়, আমরা জানি যে রেল মন্ত্রণালয় এর তামাক নিয়ন্ত্রণের জন্য কাজ করছে, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এর জন্য কাজ করছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় এই তামাক নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে। আসলে সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় কিন্তু এনসিডি প্রিভেনশনের জন্য কিন্তু স্বাক্ষরও দিয়েছেন। শোনা যাচ্ছে না, কৃষ্ণাকে শোনা যাচ্ছে না। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আমাদের ভিডিওটা আবার চলে গিয়েছিল, সেই জন্য আমি এই মুহূর্তে আর সময় ক্ষেপণ করতে চাচ্ছি না। আমি চলে যেতে চাই, আমাদের সেশন চেয়ারের দায়িত্ব পালন করছিলেন হোসেন আলী খন্দকার স্যার। স্যারের বক্তব্যের মাধ্যমে স্যারকে আজকের এই সেশনের সমাপনী ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ কৃষ্ণাকে। আসলে চেয়ার তো আমি নামে, চেয়ার আসলে কৃষ্ণা সেই পরিচালনা করেছে। আমি আছি লাইনে কানেক্টেড। আমাকে ইনভাইট করার জন্য এবং চেয়ারের দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ এবং আরো যারা আছেন তারাও কম বিশেষজ্ঞ না। তারা দীর্ঘদিন ডাব্লিউবিবি এবং অন্যান্য ডাস এবং তারা অন্যান্য আছেন এই ক্ষেত্রে কাজ করেন, দীর্ঘ অভিজ্ঞতা তাদের। আমি মূলত যা শিখেছি তাদের কাছ থেকে শিখেছি। আমি যখন এনটিসিতে কাজ করতে আসি তখন থেকে আমার শেখার কাজ শুরু। এর আগে ম্যাজিস্ট্রেট হিসেবে কিছু কাজ করেছি, তখন আইনটা জানতাম। পরবর্তীতে আর সুযোগ হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় আসার পরে আমি এর সঙ্গে যুক্ত হই, আপনারা সবাই জানেন। আজকের বিষয়টা অত্যন্ত ইউনিক এবং আমার কাছে মনে হচ্ছে এটা খুব দরকার ছিল। কারণ হচ্ছে ডিএসএ বা ডেজিগনেটেড এরিয়া আমাদের আগের আইনে ছিল, অ্যামেন্ডমেন্টের আগে যে অবস্থায় ছিল, অর্থাৎ 13 সালের সংশোধনের পরে যে অবস্থায় ছিল। তো এখন একটা নতুন ইন্টারভেনশন ঘটেছে এবং এটি আলহামদুলিল্লাহ আমি আমার এখানে ক্ষুদ্র অবদান আছে মনে করি এই আইনটি অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে। সেজন্য আমিও অত্যন্ত খুশি যে সামান্য কিছু পরিবর্তনের পরে এটাকে গেজেট করা হয়েছে বা অর্ডিন্যান্স হিসেবে জারি করা হয়েছে। অবশ্যই বর্তমান সরকার সেজন্য ধন্যবাদ পাবে। তবে আমি একটু অডিট এই কারণে যে যে বিষয়গুলো আমরা সংশোধনে আনতে পেরেছি, প্রায় 8টা থেকে 9টা প্রস্তাব ছিল আমাদের। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রস্তাবটা বাদ দেওয়া হয়েছে। এটা হলো খুচরা বিক্রির যে সুযোগ রয়ে গেছে এখনো, আমরা এটা বন্ধ করতে বলছিলাম। অর্থাৎ প্যাকেট খুলে বিক্রি করে 100 টাকা 200 টাকা এরকম সিগারেট। আমাকে কি শোনা যাচ্ছে? আমি বুঝতে পারতেছি না। স্যার আপনাকে শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই আপনারা খেয়াল করেছেন যে অ্যামেন্ডমেন্টে কিন্তু এই প্রস্তাবটা আসেনি। তাহলে আর একটা সুযোগ আছে, যদি আমাদের নতুন গভর্নমেন্ট যেই আসুক ক্ষমতায়, তাকে যদি আমরা এটা বোঝাতে পারি, তারা যদি রাজি হয়, তাহলে এইটাকে যুক্ত করে কিন্তু এই অর্ডিন্যান্সটাকে অ্যাক্টে রূপান্তর করা সম্ভব। এলো একটা। আর একটা হলো যে আমাদের আপনাদের যারা অপোনেন্ট তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী, তাদেরকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নাই বা করা উচিত হবে না। তারা কিন্তু লেগে আছে, তারাও চাইবে এই সুযোগে আবার এটাকে একটু রিভিউ করতে আনা বা তারপরে আবার কিছু বাদ দেওয়া ইত্যাদি ইত্যাদি। সুতরাং উভয় দিকে বিপদ আছে, একদিকে সুযোগ আছে আর একদিকে বিপদ আছে। তো সুতরাং এই বিষয়টা অত্যন্ত মাইক্রোস্কোপিক দৃষ্টিতে দেখতে হবে, আমাদেরকে খুব ঘনিষ্ঠভাবে এটাকে ডিল করতে হবে এবং নতুন গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই জন্য এখন থেকে একটা প্ল্যানিং থাকা উচিত। ডাব্লিউবিবি যেহেতু এই ক্ষেত্রে বড় প্রতিষ্ঠান, তারা এটা কি করতে পারে, আর এনটিসিসি কে একটু ইয়ে করা, প্রভোগ করা, একটু একটু পিছনে থেকে একটু পুশ করা, যে তারা যেন এইটা এনটিসিসি যেন এই বিষয়ে লক্ষ্য রাখে, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এনটিসিসি ডিজি আছে যে, সে জয়েন্ট সেক্রেটারি, সে হয়তো এতটা ইয়ে করতে পারবে না।
তবে বাইরে থেকে যদি আপনারা অন্তত সেক্রেটারি স্যার যিনি আছেন সাইদুর রহমান স্যার, উনি হয়তো এই ইলেকশন পর্যন্ত আছেন, এরপরে নতুন কে আসবে তার সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করা আর কি। এখানে যে প্রেজেন্টেশনটা হয়েছে খুব সুন্দর প্রেজেন্টেশন হয়েছে, সংক্ষিপ্ত কিন্তু খুবই তথ্যবহুল এবং সঠিকভাবে আনা হয়েছে। আমি এর সঙ্গে খুব বেশি যুক্ত করব না, আমি শেষ করে দেবো আর কি। তো কয়েকটা বিষয় আমি বলতে চাই। সেটা হলো যে সিগারেটে যে ধোঁয়াগুলো আছে, এই ধোঁয়া আছে, সেই ধোঁয়ার মধ্যে অনেক কার্সিনোজেন এলিমেন্ট আছে, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু যখন বদ্ধ ঘরে এটা খাওয়া হয় তখন এটির কার্যকারিতা বেড়ে যায়। কেন বেড়ে যায়? বিশেষ করে এসি রুমে যারা খায়, এসি রুমে দরজা জানলা বন্ধ থাকে, এসি চলে, এসির একটা নিজস্ব মেকানিজম আছে। এই মেকানিজমের কাজ হলো ওই হিটটা বের করে দেয়, অর্থাৎ এসি চলার কারণে কিছু হিট উৎপাদন হয়, সেই হিটটা বের করে দেয় আর ঠান্ডাটা ভিতরে দেয়, কম্প্রেসরের মাধ্যমে ঠান্ডা বাতাসটা ভিতরে দেয়। এই ঠান্ডা বাতাস কিন্তু ভিতরে রোলিং করে। তো যখন এই কার্সিনোজেন এলিমেন্ট বিশেষ করে 70 থেকে প্রায় 250টা কেমিক্যাল সরাসরি ক্যান্সার সৃষ্টি করে, এবং আপনারা জানেন যে এমন কোনো এনসিডি রোগ নাই যেটা তামাকের সঙ্গে যুক্ত না। আরো তথ্য আপনারা জানেন, আমি একটু উল্লেখ করি। পৃথিবীর সকল মৃত্যুর 70% হচ্ছে এনসিডি। পৃথিবীর সকল মৃত্যুর টোটাল তামাক রিলেটেড মৃত্যু হচ্ছে 35%। 35% আউট অফ 70% কিন্তু অনেক, প্রায় 50%-এর কাছাকাছি। যদি আপনারা 100-টাকে আমরা কনভার্ট করি তাহলে কাছাকাছি। সুতরাং এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আর বিশেষ করে দেখবেন যে যারা সিগারেটে অভ্যস্ত, তারা একটু অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, তারা কিন্তু এসি রুমে বসে খায়, সেখানে আরো অনেক লোক থাকে। আবার কেউ কেউ আছে যে বাথরুমে খায়, যারা বাথরুমে খায় তাদের অবস্থা আরো খারাপ। ওইখানে কিন্তু অ্যামোনিয়া যুক্ত হয়, বাথরুমে ঢুকলে অ্যামোনিয়া ওর সঙ্গে যুক্ত হয়, এবং আরো অনেক কেমিক্যাল যুক্ত হয় বাথরুমে। সেখানে সে একাই থাকে। সমস্যা হলো যে সে নিজেকে খুব অতিরিক্ত গতিতে ধ্বংস করতেছে। সেটা হয়তো সে করতেই পারে, নিজেকে ধ্বংস করা, যদিও এটা পেনাল কোডে নিজেকে আত্মহত্যা করা কিন্তু পেনাল কোডে অপরাধ হিসেবে গণ্য করা আছে, এবং 1 বছর পর্যন্ত শাস্তি লেখা আছে বাংলাদেশ পেনাল কোডে। তো যাই হোক, কথা হলো যে ওই বাথরুম যখন অন্য কেউ ব্যবহার করবে পরে যাবে, পরবর্তী 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর্যন্ত ওই বাথরুমকে ইউজ করে, তাহলে সে মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে। এখানে উল্লেখ করেছে সেগুপ্তা, খুব ভালোভাবে উল্লেখ করেছে যে স্মোকিং কয় রকম। স্মোকিং এখন পর্যন্ত জানা গেছে 3 রকম। একটা হলো ফার্স্ট হ্যান্ড, যে খায়; সেকেন্ড হ্যান্ড, আশেপাশে যারা থাকে; এবং থার্ড হ্যান্ড হলো ওই রুমে, ওই স্থানে পরবর্তীতে কেউ ঢুকলে, অন্তত 2.5 ঘন্টার মধ্যে কেউ ঢোকে, অথবা ওই ব্যক্তির সংস্পর্শে যদি কেউ আসে, তার পোশাক, তার শরীর, তার চুল, দাড়ি থাকলে দাড়ি ইত্যাদিতে। বিশেষ করে বাচ্চারা যেমন বাসায় কেউ ঢোকে, বাচ্চা নিশ্চয়ই দৌড়ে আসে, ফাদার আসছে, বাচ্চারা দৌড়ে আসে বাপের কাছে, বাপ গলে নেয়, তাকে আদর করে। এই যে অবস্থাটা, সে হয়তো মনে করতেছে আমি বাচ্চাকে আদর করলাম, কিন্তু সে যে ক্ষতি করলো মারাত্মক, সেটা কিন্তু বোঝো না। আর এখানে আমাদের ক্যান্সার বিশেষজ্ঞ মহোদয় বলেছেন আর কি যে প্রেগনেন্ট, এই প্রেগনেন্ট কথাটা ওনার মুখেই শুনলাম। এই প্রেগনেন্ট মহিলারা বা যারা অন্তঃসত্ত্বা মহিলা, তারা ভয়াবহ বিপদের মধ্যে আছে, সে নিজে এবং সেই বাচ্চাটা। ইদানিং অনেকেই বলেন, আমি এটার কোনো পরীক্ষা হয়েছে কিনা জানি না, কিন্তু অনেক বিশেষজ্ঞের মুখে শুনেছি যে ইদানিং অটিস্টিক বেবির সংখ্যা বেড়ে গেছে, এবং এই বেড়ে যাওয়ার পিছনে তামাকের একটা ভূমিকা আছে। যে সকল মায়েরা সিগারেট খান বা তামাক খান বা স্মোকলেস টোবাকো ব্যবহার করেন, অথবা প্যাসিভলি অথবা থার্ড হ্যান্ড স্মোকিং এর কারণে কোনোভাবে যদি প্রেগনেন্ট মহিলারা তামাকের সংস্পর্শে আসে, তাহলে ওই বেবি ইনহেলের মাধ্যমে সে ক্ষতিগ্রস্ত হয়। সে অ্যাবর্শন হতে পারে, বা অ্যাবনর্মাল ডেলিভারি হতে পারে, বা ম্যাচুরিটি হওয়ার আগে ডেলিভারি হতে পারে, আবার ব্রেন পেট থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং সে ফলে অটিস্টিক হয়ে যেতে পারে। আমি জানি না এটা কিনা, অপশন হলে তো আরো ভালোভাবে আমরা পারবো। সুতরাং আজকের টপিকটা খুবই রিলেভেন্ট, এবং আমি বলবো যে ডিএসএ এখন পর্যন্ত বহাল তবিয়তে রয়ে গেছে সব জায়গায়, যেখানে যেখানে ছিল। অনেক জায়গায় ছিল না, কিন্তু যেখানে যেখানে ছিল সেখানে রয়ে গেছে। এখানে একটা অভিযান চালানো প্রয়োজন। এনটিসিসি কে একটু প্রভোগ করতে হবে, এনটিসিসি কে একটু উস্কানি দিতে হবে। এনটিসিসি কে একটা চিঠিপত্র আপনারা দেন, ডাব্লিউবি
এইসব বিষয়গুলো একটু দেখা, যে যেখানে আমরা তো অ্যামেন্ডমেন্ট করে ফেললাম, এটাকে যদি আমরা দু একটা অভিযান না চালাই, বিশেষ করে ফোর্স সহ, তাহলে কিন্তু জনগণ বুঝবে না। দু একটা নিউজ টিউজ হওয়া প্রয়োজন, তাহলে কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন সুবিধা হবে। তো আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও, আর বেশি কথা বাড়াবো না। খুবই টাইম বিফিটিং এটা আমাদের আজকের আলোচ্য বিষয়টি, এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে হলে আর একটু ভিগোরাসলি আমাদের আগাইতে হবে। আর একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন নতুন গভর্নমেন্টের সাথে এই বিষয়টা নিয়ে মানে আমাদের আইনটা নিয়ে একটু দিন দরবার করতে পারি, যেন এটা আরো ভালোভাবে, ওই যে যেটা বললাম যে একটা প্রস্তাব বাইরে চলে গেছে, গুরুত্বপূর্ণ প্রস্তাব বাইরে চলে গেছে, ওটা আসে নাই, অ্যামেন্ডমেন্ট আসে নাই, যে লুজ সিগারেট স্টিক বিক্রি করার সুযোগ রয়ে গেছে, এইটাকে বন্ধ করতে হবে, তাহলে অনেকখানি আগানো যাবে। আশা করি আজকে আমরা অনেকেই সমৃদ্ধ হয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা হবে। আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। আহ, স্যার যথার্থই বলেছেন। স্যার যে বিষয়গুলোতে আমাদের সাজেশন দিয়েছেন, আমরা অবশ্যই সেগুলো আমরা মনে রাখছি এবং আমরা সেই মতো কাজ করব। এবং যে কথাটি বলে আমি শেষ করতে চাই, সেটি হচ্ছে আহ, তামাক নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রত্যেকটি যে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে যে অ্যাপ্রোচ গুলো, এগুলো আসলে হলিস্টিক অ্যাপ্রোচ। এই ক্ষেত্রে প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং এই বহুমাত্রিক অংশগ্রহণকে আরো সমন্বিত এবং টেকসই করতে আসলে একটি স্বতন্ত্র হেলথ প্রমোশন প্রতিষ্ঠান প্রয়োজন রয়েছে। এবং উঠলেই একমাত্র কেন্দ্রীয় একটি শক্তিতে পরিণত হবে এবং আমাদের স্বাস্থ্যকে আসলে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। সবাইকে ধন্যবাদ। তো বিদায় নিচ্ছি, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ স্যার, আপনাকেও আসসালামু আলাইকুম, এবং যারা যারা উপস্থিত, যারা যারা অর্গানাইজার, তাদের সবাইকে অনেক ধন্যবাদ।